বিজেপি আমার হচ্ছে প্রথম রাজনৈতিক শত্রু। আলিয়াতে আজকে কখনো গণতন্ত্র নয়, টিএমসিপির ছেলেপুলেরা কিছু বহিরাগতকে নিয়ে টিএমসিপির আপনার মার খাচ্ছে কে মুসলমান জন্ম হয়েছে মার খাওয়ার জন্য। পরবর্তী বিরোধী দলনেতা হিসাবে পশ্চিমবঙ্গে আপনি কাকে দেখতে চান, মোহাম্মদ সেলিম? আর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান, মমতা ব্যানার্জি নাকি অভিষেক? বিরোধী দলনেতা হিসাবে আপনি কাকে আগে রাখবেন, রাহুল গান্ধী? জিআইয়ের পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি ফেস টু ফেস। আর আজ এই ফেস টু ফেস অনুষ্ঠানের এই পর্বে আমরা যাকে পেয়েছি, দর্শক বন্ধু আপনাদের মুখোমুখি আমরা যাকে হাজির করেছি, তার জন্য এই কথাটি প্রযোজ্য। এলেন, দেখলেন এবং জয় করলেন। কেন বলছে এই কথা? কারণ হলো যে তিনি দল গঠন করার মাত্র 3 মাসের মধ্যে ভোটে জয়লাভ করলেন এবং বিধায়ক হলেন। পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপির বাইরে একমাত্র বিরোধী বিধায়ক। এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন কার কথা বলছি। আসুন পরিচয় করিয়ে দিই। মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। প্রথমে আপনাদেরকে জানতে চাইব যে আমরা দেখেছি যে এই যে সংযুক্ত মোর্চা, সেটা নিয়ে নানান তালবাহানা হচ্ছে। কখনো আমরা বুঝছি মোর্চা আছে, কখনো নেই, কিন্তু আপনি বারবার নিজেকে বলছেন যে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক। এখনো কি তাই? ভোট শেষ জোট শেষ এটা আমি বলিনি। সংযুক্ত মোর্চার অন্যতম বড় শরিক সিপিআই এর সেন্ট্রাল লিডার বলেছিলেন। আমি আজকের দিনও নিজের পরিচয় সংযুক্ত মোর্চার বিধায়ক দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আমি যখন ভোটে লড়াই করেছি, যে প্ল্যাটফর্ম থেকে লড়াই করেছি, সে প্ল্যাটফর্মটার নাম ছিল সংযুক্ত মোর্চা। হ্যাঁ, কংগ্রেস বা লেফট ফ্রন্টে সিট গেইন করতে পারিনি। আমরা আইএসএফ পেয়েছি। তা বলে এই নয় যে একটা সিট পাওয়ার পরে আইএসএফ আলাদা হয়ে গেছে, এটা নয়। আমরা যখন লড়াই করেছি একসাথে, আমার এমএলএশিপের পিরিয়ড শেষ দিন পর্যন্ত আমার নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়কই বলবো। এবার মধ্যখানে কেউ ভাঙছে, কেউ গড়ছে, সেটা রাজনৈতিক বোঝাপড়া নয়, কিন্তু আমি বিধায়ক হচ্ছে সংযুক্ত মোর্চার। 2024-এ লোকসভা ভোটে একা লড়াই করলেন। 2026-এ কি হবে? আবার কি মানে সেই সংযুক্ত মোর্চা থাকবে? মানে বাম কংগ্রেসের সঙ্গে থাকবেন, নাকি শুধু বামের সঙ্গে থাকবেন, নাকি তৃণমূলের সঙ্গে থাকবেন? না, তৃণমূল বা বিজেপির সঙ্গে সাথে থাকার কোনো প্রশ্নই আসছে না। 2024-এ সিট নিয়ে বোঝাপড়া হয়ে ওঠেনি। আমরা যে সিট চেয়েছিলাম বামেদের পক্ষে দেওয়া সম্ভব হয়ে উঠেছিল না, তারা বলেছিলেন। এবং তারা যে সিটগুলো ছাড়ছিল, যে কয়েকটি সিট ছেড়েছিল, আমাদের পক্ষে ওই অল্প সিট নিয়ে থাকাটাও সুবিধাজনক জায়গা ছিল না বলে আমরা যে যার মতো লড়াই করছি। 2026 নির্বাচন আসছে, আমরা একটু বৃহত্তর আকারে ভাবছি। সে বৃহত্তর আকারটা এটাই, পশ্চিমবাংলায় অবিজেপি অতৃণমূল যে সমস্ত শক্তিগুলো আছে, সে পলিটিক্যালি আছে, সোশ্যালি আছে, রিলিজিয়াস, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, 3টে সেগমেন্ট যেটা আছে, তাদেরকে আমরা এক করার চেষ্টা করছি। ধর্মীয়ভাবেও তৃণমূলের দ্বারা, বিজেপির দ্বারা অত্যাচারিত। সামাজিকভাবে যারা সামাজিক সংগঠন করছে, তারা সামাজিক সংগঠন মন খুলে করতে পারছে না, সেখানেও শাসক দলের অত্যাচার। আর রাজনৈতিকভাবে তো বলতে আর অবকাশ লাগছে না, যে মিটিং মিছিল করতে গেলেও আজকে রাজ্যে পারমিশন নিতে হয়। সুতরাং আমরা অবিজেপি অতৃণমূল যে শক্তিগুলো আছে, লাইক লেফট ফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ, আরও যে দলগুলো আছে রাজ্যে, আরও দল আছে, রাজনৈতিক দল আছে, কারো অস্তিত্ব অনেকটা আছে, তো কারো অস্তিত্ব অল্প আছে, কিন্তু সবাইকে আমরা নিতে চাইছি। নিয়ে লড়াইটা হোক বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, অবিজেপি অতৃণমূলের ঐক্যবদ্ধ। এই কথা বলছেন, কিন্তু অভিযোগ যে 2024-এ লোকসভা ভোটে আপনি টাকা নিয়ে ডায়মন্ড হারবারে দাঁড়াবেন। দেখুন, অভিযোগ তো অনেক কিছু দেয়। আবার আমি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির খুব কাছের লোক বললেও, আমাদের গত এপ্রিল মাসের 14 তারিখে কলকাতায় একটা ওয়াকফের বিরুদ্ধে আমরা ঐতিহাসিক র্যালি করলাম। সেই র্যালিকে কেন্দ্র করে ভাঙড়ে একটা অশান্তি ঘটালো তৃণমূল আর পুলিশের একটা অংশ মিলে। সেই ওখানে থানাতে 5টা মামলা হচ্ছে। সেখানে আমার কিন্তু প্রথম লিস্টে 5টাতেই আমার নাম, যেগুলো জামিন অযোগ্য, এই ধরনের অনেক ধারা দিয়েছে। কিন্তু আমি টাকা নিচ্ছি, নিয়ে ওদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি না, আবার আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলে কি করে ভরবে, তারা তাহলে প্রচেষ্টা করছে। কিন্তু আপনি তো অভিযোগ 2021 সালে আমাদের বিরুদ্ধে এসেছিল, আমরা নাকি বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছি। তো এত টাকা নিচ্ছি, রাখবো কোথায়? আমি একটা মানে সেশনে, একটা মানে 1 ইয়ারে, সেখানে 4টে দলের বয়োজ্যেষ্ঠ সিনিয়র লিডাররা ছিল, তাদেরকে বলেছিলাম যে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট কিভাবে করতে একটু আমাদেরকে একটু বুঝিয়ে দেন, কারণ আমরা আপনাদেরকে তো অনেকে টাকা দিচ্ছে, রাখবোটা কোথায়? অভিযোগ অনেক আসবে, অনেক যাবে, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সমাজ ব্যবস্থা পরিবর্তন, সেটা তো আমরা অবিচালাচ্ছি। আপনার সঙ্গে সমঝোতা নেই তৃণমূলের কোনো অংশেই নেই, কোনো সমঝোতাতে যাবেও না।
কোনো সালের 21শে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে না? না না, কোনো প্রশ্নই আসছে না। কোনো প্রশ্ন আসছে না। কারণ হচ্ছে আমাকে ভাঙড়ের মানুষ ভালোবাসা, আস্থা, ভরসা রেখে 1,09,000 অধিক ভোট দিয়েছি, 26,151টি ভোটে আমি জিতেছি। সুতরাং ভাঙড়ের মানুষের আমি আস্থা, ভালোবাসা, ভরসা নষ্ট করতে পারবো না। আর এখন ভাঙড়ের মানুষের সাথে সাথে রাজ্যের একটা হেভি অংশের মানুষের মনে একটা আশা জেগেছে যে না, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একটা বলিষ্ঠ কণ্ঠ। সুতরাং এই কণ্ঠকে আমি নষ্ট করতে চাই না। আমি নতুন করে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব হতে চাই না। আপনি যে 26,000-এর অধিক ভোটে জয়লাভ করলেন, ভাঙড়ের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা কতটুকু পূরণ করতে পেরেছেন? দেখুন, তারা ভালো করে জানে তাদের হয়ে আমি লড়াইটা কিভাবে করছি। শুধু তাদের হয়ে নয়, সারা রাজ্য স্তরের মানুষের আজকে লড়াই করছি। আমি আইনসভার সদস্য, আমার কাজ হচ্ছে আমাদের বিধানসভার মধ্যে যেইগুলো সমস্যা সেগুলোকে তুলে ধরা, আর ওখানে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সমস্যাগুলো সমাধান করা। আমি ভাঙড়ের স্পোর্টস কমপ্লেক্স, ভাঙড়ের হিমঘর থেকে শুরু করে নতুন বাস রুট থেকে শুরু করে নতুন রাস্তাঘাট থেকে শুরু করে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যে উন্নয়ন হয়, ওয়াটার অ্যান্ড ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে কাঠের ব্রিজকে কংক্রিটের ব্রিজ থেকে শুরু করে এমন কোনো কথা নাই যেটা বারবার আমি বিধানসভায় তুলে ধরিনি, যেটা আমার ডিউটি। আমি অপোজিশন বিধায়ক, আমার ডিউটিটা হচ্ছে ওখানে গিয়ে জানিয়ে দেওয়া আইনসভার মধ্যে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে এইগুলো হতে হবে। এখানে হসপিটালের দুরবস্থা, বিএলআর অফিসগুলোতে যে ঘুঘুর ভাষা অন্যায় যেভাবে চলছে সেগুলো ভাঙা, এইসব বিষয়গুলোতে। এবং ভাঙড়ে একটা গার্লস কলেজ হচ্ছে মাইনরিটি ডিপার্টমেন্টের টাকায় তৈরি, ভাঙড় 1 নম্বর ব্লকে জাগলগাছি অঞ্চলে। দুর্ভাগ্য সেই গার্লস হোস্টেল এখন মাইনরিটিদের সমাজের মহিলারা অ্যাক্সেস পাচ্ছে না। এবং ভাঙড়ের মহিলারাও শিক্ষার দিকে অনেকটা এগিয়ে আসছে। তারা দূরে গিয়ে কলেজে পড়াশোনা করছে। ভাঙড় কলেজ ছাড়াও মহিলাদের জন্য একটা সেপারেট গার্লস ডিগ্রি কলেজ যাতে হয়, তার জন্য আমি প্রস্তাব রেখেছি। শিক্ষা প্রতিষ্ঠান জনসংখ্যার অনুপাতে নয়, সে বিষয়ে কথা বলেছি। শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও শিক্ষক ছাত্র যে রেশিও মেনটেন হচ্ছে না সেটাও বলেছি। আপনার আইসিডিএস সেন্টারগুলো থেকে শুরু করে যে যে ইচ অ্যান্ড এভরিথিং যে সমস্যাগুলো আছে সেগুলো, যেটা আমার দায়িত্ব, আমি সেগুলো পূরণ করে যাচ্ছি। আপনি তো বলেছিলেন যে বোমা বন্দুক না, খাতা কলম হাতে ধরিয়ে দেব, পেরেছেন? চেষ্টা করেছি। আমি আমার ভালোবাসা যাদের মানুষজন আছে তাদেরকে যে মূল স্রোতে আসতে হবে, জাতীয়তাবাদী হতে হবে, সাথে দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে হবে। শুধু ফান্ডামেন্টাল রাইটস নয়, ফান্ডামেন্টাল ডিউটিস আছে, সেগুলো কি পালন করতে হবে, তার যথেষ্ট পাঠ দেওয়ার চেষ্টা করেছি। সমস্যা হচ্ছে এখানে শাসক চাইছে না ভাঙড় বোমগুলি বন্দুক উদ্ধা মুক্ত হোক, শাসক চাইছে না ভাঙড় হিংসা মুক্ত হোক। কারণ যে ভাঙড়ের শাসক তাহলে বুঝজ্যামটা, হিংসাটা, মারামারিটা কাদেরকে নিয়ে করাবে? সেই জন্য দেখুন কাকে নিয়ে এসে বসাচ্ছে, নটোরিয়াস ক্রিমিনাল, যে সার্টিফাইড নটোরিয়াস ক্রিমিনাল, যাকে তুই বোমবাদিস বলে চিফ মিনিস্টার বলছে, তাকে অবজারভার দিচ্ছে। স্বাভাবিকভাবে ও তো আর গোলাপ ছুড়বে না। আজকে এই দুর্দিন দেখতে হচ্ছে আমাদের। কিন্তু বিগত 1 মাসে পশ্চিমবঙ্গে 4 জনকে মার্ডার করা হচ্ছে, খুন করা হচ্ছে। তামান্না থেকে শুরু করে আজকে যে রাজ্জাক খান আপনার বিধানসভার এলাকায়, এবং শওকত মোল্লা বলছেন যে এর পেছনে ইন্ধন আছে নওশাদ সিদ্দিকের। শওকত সাহেব পলিটিক্যাল স্টেটমেন্ট দেবে, এটা স্বাভাবিক। বিরোধীদের উপরে বিরোধীরাই করেছে, সেই করেছে, পেরে উঠতে পারছে না, এই গল্প শোনাবে। কিন্তু তার পরিবারের বক্তব্যটা স্পষ্ট করে দিয়েছে, আমাদের কথাকে সিলমোহর দিয়েছে, যেটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার, ওকে মেনে নিতে পারছিল না। এবং সাথে সাথে বলছি, ওই রাজ্জাক খাঁর সাথে আমাদের বুথের স্তরে এবং বিভিন্ন এতে আমি খোঁজ খবর নিয়ে দেখেছি রাজনৈতিক সৌজন্যতা ছিল, হিংসা ছিল না, যেটা আমি বারবার চাই যে রাজনৈতিক সৌজন্যতা। কিন্তু সেক্ষেত্রে দেখলাম কি, আর যাদের দুজনকে অ্যারেস্ট এখনো পর্যন্ত খবর পাচ্ছি অ্যারেস্ট করেছে, তারা তৃণমূল, এবং তারাও আবার শওকত সাহেব ঘনিষ্ঠ। একটু এই সব থেকে বড় কথা, তাদের মধ্যে একজন যাকে অ্যারেস্ট করেছে, যেটা জানতে পারলাম, যখন খুন হয়েছে তারপরে মিডিয়ার সামনে এসে শওকত সাহেব যখন বড় বড় ডায়লগবাজি করছিল, শওকত সাহেবের অদূরেই দাঁড়িয়ে ছিল। সে আবার নাকি খুন করেছে, মানে ভাবতে পারা যায় কি মানসিকতা নিয়ে চলে। আমি এটা অন ক্যামেরা বলছি, রেকর্ড করে রাখুন। আগামী দিনে যদি এটা সঠিক তদন্ত হয়, সঠিক তদন্ত করতেই হবে। যদি সঠিক তদন্ত না হয়, আমি সিবিআই ইনভেস্টিগেশন করব, পরিবারকে সাথে নিয়ে মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করানোর জন্য। ভাঙড়ের ভোটারদের খুন করেছে, এটা আমার কাছে বড় কথা। ওই রাজ্জাক খাঁ কোন দলের থেকে বিলং করে, আমি কোন দলের চেয়ারম্যান, আমার কাছে সেটা বড় কথা নয়। আমি বিধায়ক, আমাদের ভোটার ভাঙড়ের। সুতরাং এটা দুধকে দুধ, পানিকে পানি করবো। আমি আপনাকে বলে রাখছি, এটা রেকর্ড রাখুন, যে আগামী দিনে সঠিক তদন্ত হলে শওকত সাহেবের আশপাশে যারা ওই সময় দাঁড়িয়েছিল, জ্ঞান দিচ্ছিল, অনেকে গালাগালি খারাপ ভাষা ব্যবহার করেছে, অনেকে ওর মধ্যে থেকে হয়তো জড়িয়ে যেতে পারে এই খুনের সাথে, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। বিগত পঞ্চায়েত ভোটে যতগুলো মার্ডার হচ্ছে ভাঙড়ে, সবগুলোই সেখানে বলা হচ্ছে যে তার জন্য দায়ী আপনি, নওশাদ সিদ্দিকী। কিন্তু আমরা যদি রাজনীতির বাইরে গিয়ে দেখি, তামান্না থেকে আরম্ভ করে আজকে রাজ্জাক খান, সবাই কিন্তু
সংখ্যালঘু, এবং তাদের জন্য, তাদেরকে খুন করার জন্য যারা অ্যারেস্ট হচ্ছে তারাও সংখ্যালঘু, কি বলবেন? উত্তরপ্রদেশে সংখ্যালঘুদেরকে খুন করা হয়, যে দল খুন করে সেই দলটার নাম হচ্ছে বিজেপি। যারা খুন করে তাদের ধর্মীয় পরিচয়টা হচ্ছে হিন্দু। ওয়েস্ট বেঙ্গলে সংখ্যালঘুদেরকে খুন করা হয়, মুসলমানদেরকে খুন করা হয়, যারা খুন করছে সেই দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর যারা খুন করছে তাদের ধর্মীয় পরিচয় হচ্ছে মুসলিম। উত্তরপ্রদেশ আর পশ্চিমবাংলার মধ্যে এতটুকুই ডিফারেন্স। উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানরা খুন হতে হচ্ছে ওখানকার সংখ্যাগুরুদের হাতে, তার রাজনৈতিক পরিচয়টা যে বিজেপি। আর পশ্চিমবাংলায় আরো ভয়ঙ্কর অবস্থা, যে সংখ্যালঘু মুসলমানকে দিয়ে সংখ্যালঘু মুসলমানকে খুন করাচ্ছে। আপনি শুধু এই লাস্ট 4টের কথা বলছি না, আপনি খোঁজ নিন, আপনি খুঁজলে দেখা যাবে বকটুয়ে দেখুন 11 জনকে এক রাতে খুন করেছিল। বিভিন্ন জায়গায় দেখুন যে অরাজকতা চলছে, সেখানে কোথায়? মাইনরিটি এরিয়াতে, আর মাইনরিটিদের দ্বারাই হচ্ছে। কিন্তু আপনি এই মাইনরিটিদের সমস্যা নিয়ে আপনি বলেছিলেন যে প্রয়োজন হলে আপনারা রোজা রাখুন, না খেয়ে থাকুন, কিন্তু পড়াশোনা করুন বা শিক্ষা গ্রহণ করুন। আদৌ কি সেটা সম্ভব বা সেদিকে এগোচ্ছে? দেখুন, নওশাদ সিদ্দিকী বলেছে, এটা খুব প্রচার হয়েছে, তবে এটা বাস্তবায়ন শুধু নওশাদ সিদ্দিকী একা বললে হবে না। সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা, বিশেষ করে যারা মাইনরিটিদের সুখ দুঃখের কথা বলে, যারা অমুককে আটকাতে হবে তমুককে আটকাতে হবে এই গল্প শোনান, যারা ভোট আসলে নিরপেক্ষ বললেও একটা নির্দিষ্ট দলের হয়ে চাটুকারিতা করে, আমি তাদের কাছে অনুরোধ করব এটা বেশি করে বোঝান যে মাইনরিটিদের সমাজের, মুসলিম সমাজের ছেলে মেয়েদের মূল স্রোতে যদি আসতে হয় তাহলে শিক্ষার দরকার আছে। সেই শিক্ষার জন্য প্রয়োজনে একবেলা খাবেন না, প্রয়োজনে উপোস থাকবেন, রোজায় থাকবেন, সারাদিন খাবেন না, ওর টাকাটা বাঁচিয়ে ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। না হলে এই যে খুনোখুনির রাজনীতি, আজকে বলুন ভাঙড়ের কথা, রাজ্জাক খাঁ, আমার তার রাজনৈতিক পরিচয় তার সাথে আমার আলাদা, কিন্তু একটা পরিবার তো ধ্বংস হয়ে গেল। একটি ছেলে একটি মেয়ে কোথায় যাবে? পরিবারটা ধ্বংস হয়ে গেল। কারা খুন করেছে দেখুন, সেই মাইনরিটি, সেই মুসলমান, আবার ধর্মীয় পরিচয়। যারা ধরা পড়ছে তাদেরও বাড়িতে বাচ্চা হচ্ছে, তাদেরও ফ্যামিলি আছে। তাহলে দুটো ফ্যামিলি, 3-4টে ফ্যামিলি ধ্বংস হয়ে গেল রাজনীতির শিকার হয়ে। আর যদি আজকে যদি ওই যারা মুফাজ্জেল মোল্লা, জহিরুল মোল্লা এই ধরনের নাম আছে ওরা যদি আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতো, অন্তত এটা বুঝতো যে আমি খুন করছি কিন্তু আমি ধরা পড়বই। যতই খুন করার পরে স্নান করে এসে পিছনে দাঁড়িয়ে থেকে ধরা পড়বো না বলে গল্প শোনায়, কিন্তু ধরা পড়েছে তো, আগামী দিনে আরো ধরা পড়বে, আরো যদি সঠিক তদন্ত হয় তাহলে এই খুনের সাথে তারা যুক্ত হতো না। এই অভাব, চেতনার অভাব, বোধের অভাব, শিক্ষা না থাকার জন্য। ওই জন্য বারবার বলছি এইগুলো ফিরে আসতে হবে, শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভাঙড় পরিবর্তনের জন্য আইএসএফকে ভাঙড় পরিবর্তনের জন্য আইএসএফ এর বিধায়ক পেল এবং কলকাতা পুলিশের আন্ডারে এলো, কিন্তু তারপরও দেখছি যে ভাঙড় আছে, ভাঙড়ে এখানে বিধায়ক হিসাবে কি আপনি ফেলিওর না? দেখুন, আমার হাতে তো ল অ্যান্ড অর্ডারটা নাই। ল অ্যান্ড অর্ডারটা যদি আমার থাকতো আমি সার্চ করে ফেলতাম একদম। আমি সেই জন্য বারবার বলেছি, আজকেও বলছি, ভাঙড়ে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক, যত অবৈধ অস্ত্র আছে সব উদ্ধার হোক, ভাঙড়ের মানুষ শান্তিতে থাকতে পারবে। আমি ভাঙড়ের মানুষের বিধায়ক, নির্দিষ্ট কোনো দলের বিধায়ক আমি নয়, ভাঙড়ের বিধায়ক, প্রত্যেকটা ভোটারের বিধায়ক। যে আমার বিরুদ্ধে সমালোচনা করে কঠোর কথা বলে তারও আমি বিধায়ক, যে আমার গুণগান গায় তারও আমি বিধায়ক। আর আমি চাই আমার যে গুণগান গায়কছে এবং আমার যে কঠোর সমালোচনা করছে প্রত্যেকটা নাগরিক শান্তিতে থাকুক, হিংসামুক্ত অবস্থায় থাকুক, গুলিগালা বন্দুক থেকে দূরে থাকুক। তাহলে যদি এটা যদি সঠিকভাবে যৌথ অভিযান চালিয়ে সমস্ত অস্ত্র উদ্ধার করা হোক, ভাঙড়ে থাকবে। কিন্তু আমার হাতে ল অ্যান্ড অর্ডার নাই, দুর্ভাগ্য, এটা আমি জন্য করতে পারছি। আমি বলছি যদি আমার হাতে ল অ্যান্ড অর্ডার থাকতো আমি ভাঙড়ে শান্তি ফিরিয়ে নিয়ে আসতাম। আমি আপনাকে একটা কথা বলতে পারি জোর গলায়, ভাঙড়ের মানুষ ভালো ভালো ভালো, ভাঙড়ের মতো শান্তিপ্রিয় মানুষ অনেক কম আছে। কিন্তু দুর্ভাগ্য, ভাঙড়ের কিছু রাজনৈতিক কারবারিরা ভাঙড়ের প্রত্যেকটা মানুষের কপালে খুনি, মারামারি করে, এরা হানাহানি করে, এটা লিখে দেওয়ার চেষ্টা করছে। আপনি বলুন, ভাঙড়ে 100টার উপরে সোনার দোকান আছে, ভাঙড়ের কথা বলছি, কিন্তু 2 থেকে 3টে সোনার দোকান ছাড়া বাকি সোনার দোকানের সামনে আপনি সিকিউরিটি পাবেন না। তারা কিভাবে ব্যবসা করছে? আমি সোনার দোকানের জন্য উদাহরণ দিলে, অল্প জিনিসের প্রচুর দাম, নির্দ্বিধায়িত ব্যবসা করছে, কেউ ডিস্টার্ব করছে। ভাঙড়ের মানুষ যদি উগ্র হতো, ভাঙড়ের মানুষ যদি হিংসাত্মক হতো, ভাঙড়ের মানুষ যদি চোর হতো, ডাকাত হতো, খুনি হতো, ওদের মতো গুন্ডা মস্তান হতো সবাই, তাহলে ওরা সোনার দোকানে ব্যবসা করতে পারতো? ভাঙড়ের কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা পুরো ভাঙড়কে খারাপ করছে, আর ওদেরকে মদত শাসক দিচ্ছে। ফলে আপনি যদি বলেন ফেলিওর, কিন্তু আমার হাতে ল অ্যান্ড অর্ডার নাই, নির্দ্বিধায়িত ব্যবসা করছে, কেউ ডিস্টার্ব করছে।
ভাঙনের মানুষ যদি উগ্র হতো, ভাঙনের মানুষ যদি হিংসাত্মক হতো, ভাঙনের মানুষ যদি চোর হতো, ডাকাত হতো, খুনি হতো, ওদের মতো গুন্ডা মস্তান হতো সবাই, তাহলে ওরা সোনার দোকানে ব্যবসা করতে পারতো? ভাঙনের কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা পুরো ভাঙরকে খারাপ করছে, আর ওদেরকে মদত শাসক দিচ্ছে। ফলে আপনি যদি বলেন ফেলিওর, কিন্তু আমার হাতে ল অ্যান্ড অর্ডার নাই। এই যে রাজনৈতিক কারবারিরা বলছেন, তারা শুধু তৃণমূলই, আইএসএফ না? থাকলে বলুন না যে এই আমাকে একটা উদাহরণ দিন, যে এই উদাহরণের ভিত্তিতে যে আপনি বাংলার মানুষকে উত্তপ্ত করেছেন, একটা সিঙ্গেল ওয়ার্ড বলুন যে এই ওয়ার্ডের জন্য, এই শব্দটার জন্য বাংলার মানুষ উত্তপ্ত হচ্ছে। বরঞ্চ আমি সব সময় অ্যাপিল করি শান্তির পক্ষে, সব সময় আমি অ্যাপিল করি সৌজন্যতার পক্ষে। বেশ, আমরা এবারে আপনার নিজের দলের কথায় আমরা একটু শুনি আপনার থেকে। আপনাকে বলা হয় যে বাংলার ওয়াইসি, ভোট কাটুয়া। সংখ্যালঘু ভোট কেটে আপনি বিজেপির সুবিধা করেন এবং তৃণমূলের ক্ষতি করেন। বিজেপির সুবিধা করলে আমার লাভ কি হবে? যারা বলছে আপনি যে বিজেপি থেকে টাকা পান, আমাদের ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে আমার কাছে তার তথ্য প্রমাণ আছে। ফিরহাদ হাকিম সাহেবকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি তথ্য প্রমাণ পেশ করুন, আর কবে কোথায় কত টাকা নিয়েছি তার প্রমাণ দিই। আমি যখন জেলে ছিলাম, ফিরহাদ হাকিম সাহেব কোটা কি ফালতু স্ক্রিনশট কোথা থেকে কোথায় ম্যানেজ করে চেষ্টা করেছিল আমাকে বুমেরাং করার জন্য আপনার মোবাইল থেকে। হ্যাঁ, ও বলছে কোনো অথেন্টিকেশন নাই, তো সে প্রমাণ করতে পারেনি। প্রচুর চেষ্টা করেছিল আমাকে মিথ্যাভাবে হ্যারেস করে আটকে রাখার, বিভিন্নভাবে আমাকে সমাজের কাছে কুলসিত করতে পারেনি। আমি চ্যালেঞ্জ করছি, ভবিষ্যতেও করতে পারবে না। বিজেপি আমার হচ্ছে প্রথম রাজনৈতিক শত্রু, আমি অন ক্যামেরা বলছি। বিজেপি হচ্ছে আমার প্রথম রাজনৈতিক শত্রু, সুতরাং বিজেপির সাথে কোনো কম্প্রোমাইজের জায়গা নাই। কারণ শুধু বিজেপি মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে এটা নয়, বিজেপি সংবিধানের যে স্ট্রাকচার আছে, সংবিধান আছে, গণতন্ত্র ডেমোক্রেসিকে ধ্বংস করার জন্য উপক্রম হয়েছে। তাই বিজেপির বিরুদ্ধে আমার সব থেকে বেশি লড়াই। দ্বিতীয় আমার রাজনৈতিক শত্রু অবশ্যই আমাদের স্টেটের যে রুলিং পার্টি তৃণমূল কংগ্রেস। তো ব্যাপারটা হচ্ছে, আমি যে বিজেপির সুবিধা কেন করবে এই প্রশ্নটা তো উত্তর আমাকে কেউ দিতে পারছে না। একটাই হচ্ছে অস্ত্র, মানে একটাই অসত্য কথা যে টাকা নিয়েছে। কিন্তু আমি অন ক্যামেরা বলছি, আমাকে টাকার ব্যবস্থা করা হোক, যে টাকার ব্যবস্থা করবে তাকে আমি 90% টাকা দিয়ে দেবো, 10% টাকা আমি আমার পার্টি চালাতে লাগবো। কারণ আমার পার্টি চালাতে প্রচুর খরচ হয়ে যাচ্ছে। এই যে ভাঙড়ের হাজার হাজার ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছে, যা জেলে আছে, তাদেরকে জামিন করানো, তাদের বেলবন্ড ভরা, সব আমার ঘাড়ে পড়ছে। আমার অনেক ডিস্টার্ব হচ্ছে। আমি যে টাকার যদি কেউ অ্যারেঞ্জ করে দিতে পারে, আমি আপনার মাধ্যমে ফিরহাদ হাকিম সাহেবকেই বলছি যে আপনি যদি জানেন যে আমি টাকা নিয়েছি, নিশ্চিতভাবে আপনার আরো বেশি যোগাযোগ আমার থেকেও, আপনার কথা অনুযায়ী আপনি জেনে গেলেন, আমি এখন জানতে পারলাম না আমার কাছে টাকা এসছে। সুতরাং আপনি অ্যারেঞ্জ করুন, আপনাকে 90% টাকা দিয়ে দেবো, 10% আমি নেবো, তাও পার্টি চালানোর জন্য। আপনি এই যে বললেন যে আইএসএফ এর পার্টি চালাতে গিয়ে আপনার অনেক টাকা খরচ হয়, আপনি আইএসএফ এর চেয়ারম্যান, কিন্তু কোনো ভোট ছাড়াই, কোনো নির্বাচন ছাড়াই, মানে আইএসএফ দলে কি কোনো গণতন্ত্র নেই? অবশ্যই আমাদের গঠনতন্ত্র আপনারা দেখুন, আমাদের কি সিস্টেম উঠে আসছে। হ্যাঁ, এবার আমাদের সমস্যাটা যেটা হচ্ছে, একদম অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমরা যে একটু দাঁড়াচ্ছি আবার আমাদেরকে ভেঙে দেওয়া হচ্ছে। এই যে ওয়াকাফ নিয়ে আন্দোলনের নামে মমতা ব্যানার্জির পুলিশ যেভাবে বিজেপির বিরুদ্ধে আন্দোলন ছিল, আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়ে ধরপকড়, জেল জরিমানা করেছিল, এই উঠে দাঁড়াচ্ছে আবার একটা মার্ডার করিয়ে আমাদের নামে কেস দিতে চেয়েছিল। আমি ধন্যবাদ জানাবো, আর বাস্তবিক ওনার পরিবারের লোকজন আমাদেরকে, আমি অন ক্যামেরা বলছি, আমাদের অনেক নিরীহ ছেলেকে জেল যাত্রা থেকে বাঁচিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, যদি কোনো নিরীহ ছেলেকে, যে এই ওদিন এখন আর নাই, দিন বদলে গেছে, যদি মিথ্যাভাবে মামলা করে মার্ডার কেসে ট্যাগ করে, আমি তার পরিবারকে নিয়ে হাইকোর্টে হাজির হয়ে যাব। তার পরিবার বলবে এটা ইনভেস্টিগেশন হোক সিবিআই। যদি হাইকোর্ট আমাদের অর্ডারটাকে, সরি আমাদের কথাকে গ্রাহ্য, মানে আমি অর্ডার আমাদের ফেভারে না আসে, সুপ্রিম কোর্টে যাবো, ওখান থেকে সিবিআই নিয়ে আসবো, ডিমান্ড করবো। মানে আপনি কি এই রাজ্জাক-খার মার্ডারকে নিয়ে সিবিআই তদন্ত চাই? একদম, আমি তো প্রস্তুত আছি। দুধকে দুধ, পানিকে পানি হওয়া দরকার। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনাদের আচ্ছা, হ্যাঁ, গঠনতন্ত্র আমাদের আছে, আমাদের একটু টাইম লাগছে সিস্টেমেটিক হয়ে আসতে, একটু টাইম লাগছে। তবে আমাদের কার্যকলাপ চলছে। আমরা বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত আমাদের নেতৃত্ব কি হবে, সেই আমাদের পার্টির গাইডলাইনে নির্দিষ্টভাবে করা আছে। টোটালটাই ডেমোক্রেটিক হতে হবে। চেয়ারম্যান, সেক্রেটারি, সভাপতি, প্রেসিডেন্ট, বুথ, অঞ্চল, বিধানসভা, ডিস্ট্রিক্ট, স্টেট কাউন্সিল, এই যে লেভেলটা আছে টোটালটা ডেমোক্রেটিক হতে হবে। তবে আমাদের গুছোতে একটু সময় লাগছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের ওপরে শাসক বিজেপিকে না যতটা ডিস্টার্ব করছে, তার থেকে কয়েকশো গুণ বেশি আমাদেরকে ডিস্টার্ব করছে। মহিলা নেতৃত্বের বড়ই অভাব আপনাদের।
একদম অস্বীকার করার জায়গা না, আমরা চেষ্টা করছি, ওই জন্য আমাদের বাধ্যতামূলক করেছি বুথ থেকে মহিলা নেতৃত্ব তুলে আনার জন্য বুথ কমিটি যে আমাদের হচ্ছে 2 জন মহিলা বাধ্যতামূলক করেছে। ওটা থেকে উঠবে অঞ্চলে, অঞ্চল থেকে বিধানসভা, বিধানসভা থেকে জেলা, জেলা থেকে স্টেট, এইভাবে আমরা সাজাচ্ছি। 2021 সালের 21শে জানুয়ারির পর আজ পর্যন্ত প্রায় 5 বছর কেটে গেছে। এখনো পর্যন্ত পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আপনাদের যে সংগঠন, সেই সংগঠন আপনারা ছড়াতে পারেননি, এবং এই দলটাকে বলা হচ্ছে যে ভাঙড় কেন্দ্রিক দল, একটা বিধানসভার দল। দেখুন, আমরা পশ্চিমবাংলা 294টাতে এই মুহূর্তে ছড়িয়ে যাব সেই চিন্তাভাবনা আমরা রাখিনি। সেই চিন্তাভাবনা রাখলে হয়তো ছড়াতাম। আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে বেশ কিছু সিটে আমরা ফোকাস করেছি, সেই জায়গাতে আমরা কাজ করছি। ভাঙড় কেন্দ্রিক দল এটা তৃণমূল বলছেন, কংগ্রেসের একটা অংশ বলছে, কংগ্রেস সবাই না। তৃণমূল ভাঙড় কেন্দ্রিক দল বললেও দেগঙ্গাতে আমাদের ছেলেদের নামে আক্রমণ হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, সে আমডাঙ্গা থেকে শুরু করে আমাদের স্টুডেন্ট ফ্রন্ট থেকে শুরু করে সবাইকে ডিস্টার্ব করছে। ভাঙড় কেন্দ্রিক দল কি রাজ্যতে ব্যাপকভাবে প্রভাব পড়েছে, মুখে এরা না বললেও এদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি ভালো করে জানেন, তাদের দলের যারা আছেন ভালো করে জানেন যে 2026 ইলেকশনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা ফ্যাক্টর হবে। এই যে স্টুডেন্ট ফ্রন্টের কথা বললেন, তারা তো আলিয়া ইউনিভার্সিটিতে গিয়ে ঝামেলা পাকাচ্ছে। আলিয়াতে আজকে কখনো গণতন্ত্র নয়, টিএমসিপির ছেলেপুলেরা কিছু বহিরাগতকে নিয়ে টিএমসিপির আপনার এটাকে সামনে রেখে, সিম্বলটাকে সামনে রেখে অনেক অনৈতিক কাজ করছে। এই ধরনের ছেলে আছে, ওখানে আমি খোঁজ পেলাম যে তাদেরকে ইউনিভার্সিটি বহিষ্কার করেছে, তারা ওই ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকে হই করছে। টিএমসিপি ব্যানার ছেড়াকে কেন্দ্র করে, পড়াশোনার বিষয়কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তার কাছে চিঠি পাঠিয়েছে, মেল করেছে যে আমরা ইউনিভার্সিটির সর্বোচ্চ কর্তা ভিসি রেজিস্ট্রার যারা আছেন তারা এদেরকে টাইম দিয়েছে, এরা ভিসি বা রেজিস্ট্রারের স্যারের দেওয়া টাইমে মিট করতে যাচ্ছে, ভিসি অফিসে ঢোকার আগেই তারা আক্রান্ত হচ্ছে, প্রাণে মারার চেষ্টা করেছিল, ভাগ্যক্রমে এরা বেঁচে গিয়েছে। তাহলে এটা তো সম্পূর্ণ রেসপন্সিবিলিটি তো ভিসি স্যারের। ভিসি স্যার কি ব্যবস্থা গ্রহণ করছে, এমনি প্রসঙ্গ বলছেন, ভিসি স্যার কি ব্যবস্থা গ্রহণ করছেন আমরা দেখছি কয়েকটা দিন। কারণ আপনারা জানেন লেটেস্ট একটা কলকাতা হাইকোর্ট অর্ডার করেছে অবৈধ যত ইউনিয়ন রুম আছে সেটা বন্ধ করার জন্য। সেই মামলার সুরকে সামনে রেখে আলিয়ায় যেভাবে অবৈধ বহিরাগতদের, যারা ছাত্র নয়, যারা প্রাক্তনী এবং যাদের নামে রেস্ট্রিক্টেড ইয়ে আছে, তাদেরকে এসে সেই সমস্ত ফুটেজ নিয়ে ভিসি বা রেজিস্ট্রার স্যারকে পার্টি করে কিন্তু মামলা আমাদের করবো। আমরা কিন্তু কটা দিন অপেক্ষা করছি ভিসি স্যার বা রেজিস্ট্রার স্যার এটার কি পদক্ষেপ নিল। মানে সিসিটিভি ফুটেজ আছে, যদি আলিয়া আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা গুন্ডামি মস্তানি করে একটা ছাড় পাবে না। গুন্ডামি মস্তানি করার জন্য তো আর ছাত্র প্রতিনিধি হতো, ছাত্রদের প্রতিনিধি নয়, ছাত্রদের প্রতিনিধি হওয়া দরকার কি জন্য, ছাত্রদের সমস্যাকে সমাধান করার জন্য এবং অথরিটির সাথে লিয়াজও মেনটেন করার জন্য। আপনার দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কিন্তু আমরা দেখছি যে সেকুলার শব্দ থাকা সত্ত্বেও এটা একটা শুধুমাত্র মুসলমানদের দল, কারণ যার চেয়ারম্যান একজন পীরজাদা, যার প্রতিষ্ঠাতা একজন পীরজাদা। সমস্যা কোথায়? পীরজাদা সেকুলার হতে পারে না? মাথায় টুপি মুখে দাঁড়িয়ে থেকে সেকুলার হতে পারে না? গেরুয়া পোশাক পরে সেকুলার হতে পারে না? না, সেকুলার হতে গেলে দাঁড়ি কামিয়ে ঘুরতে হবে, ন্যাড়া হয়ে ঘুরতে হবে, নাস্তিক হতে হবে বা কোনো ধর্মের বিশ্বাসী হতে হবে, এরকম তো ব্যাপার নয়। আমাদের দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুল আলী মল্লিক, আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট তাপস ব্যানার্জি, আমাদের দলের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি, আমাদের দলের ভাইস আপনার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লক্ষ্মীকান্ত হাঁসদা। আমি এই কটা শুধু নাম বলে বলছি না, আমি বোঝানোর জন্য বলছি যে ওই রকম নাম দিয়ে আমরা নামেতে বিশ্বাসী নই, আমরা কর্মে বিশ্বাসী। সেকুলার মিনস আমরা যেটাকে প্র্যাকটিস করি যে আমরা কোনো ধর্মকে যেমন প্রমোট করব না, সাথে সাথে ধর্মীয় বিষয়গুলোতে আমরা ইন্টারফেয়ার করব না, কিন্তু ধর্মের ওপর আক্রমণ যদি আসে সঙ্গে সঙ্গে তা প্রতিহত করব। সেটা সারি বা সান্না ধর্মের আদিবাসীদের যেটা আছে, মুসলিমদের যেটা আছে, মতুয়া, অনেকজন মতুয়াবাদের কথা বলেন, বা যে কোনো ধর্মের খ্রিস্টানদের আক্রমণ আসলে প্রতিহত করব। কিন্তু নাম আমাদের সেকুলার, আমরা সেই প্র্যাকটিস করি সংবিধান যে সেকুলারের সংজ্ঞা দিয়েছে। অবিজেপি তৃণমূল তাদেরকে নিয়ে আপনি বলছেন 2026-এ একটা বড় লড়াই দেবেন, কিন্তু আইএসএফ নিজেই তো রেজিস্টার্ড একটা দল না, বলছে যে তার সিম্বল বিহার থেকে ভাড়া করে। অনেক কিছু বলতে পারে। আপনার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইনে যাবেন, যে দেখতে পাবেন যে লিস্ট অফ পলিটিক্যাল পার্টিজ আনরিকগনাইজ, আমাদের রেকগনাইজ যেহেতু হয়নি, কারণ হচ্ছে আপনারা জানেন একটা পার্সেন্টেজ অফ ভোট পেলে রেকগনাইজ হবে, তো সেখানে গিয়ে দেখতে পাবেন আপনি যে আমাদের আইএসএফ এর অস্তিত্ব আছে কি না নাই। অনেকে অনেক কিছু বলতে পারে, তার উত্তর আমি দেওয়ার প্রয়োজন বোধ করি না। আপনারা মানে দর্শক বন্ধুরা যারা আছে তাদেরকেও বলবো, আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই এর ওয়েবসাইটে গিয়ে
যে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিস প্রায় 22-2300 ভারতবর্ষের রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে। এটা আমাদের ভারতবর্ষের বিউটি, যে আমাদের ভারতবর্ষে এত পলিটিক্যাল পার্টি আছে, সারা পৃথিবীর মনে হয় পলিটিক্যাল পার্টিস যদি এক জায়গায় করা হয়, ভারতবর্ষের আমাদের যে রাজনৈতিক দলগুলো তার থেকে বেশি। এটা আমাদের বিউটি, যে এই স্বাধীনতা আমাদের আছে। ওখানে গিয়ে দেখবেন, পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এটা একটা বিরল, যে দল গঠনের 3 মাসের মধ্যে ভোটে লড়া এবং তারপর একজন বিধায়ক হওয়া। কিন্তু বলা হচ্ছে যে এই দলটা সম্পূর্ণ গঠন করা হচ্ছে ফুরফুরা শরীফ থেকে, এবং ফুরফুরা শরীফ থেকেই একটা বিতর্ক উঠে আসছে যে এই দলটা দাদা হুজুরকে সামনে রেখেই রাজনীতি করে। দেখুন, আমাদের রাজনৈতিক মঞ্চের একটা কোনো বক্তব্য, সিঙ্গেল ওয়ার্ড, আমি সেন্টেন্স বলছি না, সিঙ্গেল ওয়ার্ড প্রমাণ করাতে পারবেন না যেটা আমি ফুরফুরা শরীফের এক পীর পরিবারের সন্তান, আমাকে ভোট দাও, এই ধরনের ইশারা ইঙ্গিতও বলেছি। হ্যাঁ, আমার একটা পরিচিতি আছে, সেই পরিচিতির জন্য আমাকে ভোট দাও, এ কথা বলিনি, আর কোনোদিন বলতেও লাগবে না। কারণ আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে আমি কোনোদিন ক্ষুণ্ণ হতে দেবো না। আমি ভোট, আমাদের পরিবারের যারা আছেন অনেকে অনেক বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ আছে, তারাও আশা করছি কোনোদিন বলেনি যে আমি অমুককে করছি, আমাকে ভোট দাও। কথায় বলে যে ঘরে বিতর্ক থাকবেই। দেখুন, কাজ করতে গেলেই তো বিতর্ক। যারা যে মুখে সেলো টেপ দিয়ে বা টেপ দিয়ে বসে থাকবে, যে কথা বলবে না, বিতর্ক নয়, কিন্তু কথা বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। অন্যায়কে অন্যায় যখনই বলছি, কারো অসুবিধা হচ্ছে, কেউ অন্যায়টাকে সয়ে নিচ্ছে, আর আমি সইতে পারছি না, আমি বলছি এটা ভুল হচ্ছে। আমি বলছি, কেন তুমি দলিত ভালোবাসা বলছো? লাস্ট দলিত আদিবাসীকে খুব ভালোবাসেন আপনি, বলছেন স্টেট গভর্নমেন্ট, লাস্ট 3 বছরে 3টে ফিনান্সিয়াল ইয়ারে দলিত আদিবাসী সমাজের ছেলেমেয়েরা যে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে হোস্টেলের ফ্যাসিলিটিস আছে, একটা নতুন হোস্টেল হয়নি কেন? পুরাতন যে হোস্টেলের অনেকগুলো বন্ধ আছে কেন? আপনি মাইনরিটিকে ভালোবাসেন বলছেন, মাইনরিটিদের আপনি বলেছিলেন 10,000 শিক্ষা প্রতিষ্ঠান দেবো, দিয়া তো দূরের কথা, যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অলরেডি আছে, তো 50% শিক্ষা প্রতিষ্ঠানের টিচার নাই, এমএসকে এসএসকে বা আনএডেডদের অবস্থা তলনিতে। তো এইগুলো বলছি, এটা বললে বিতর্ক তৈরি হচ্ছে। বিতর্ক মানে আমি ধরিয়ে দিচ্ছি ওদের ভুলটা, সেই জন্য ওদের কাছে বিতর্ক লাগছে। আচ্ছা, আবার একটু ফুরফুরা শরীফের দিকেই আমি ফিরে যাই, যেখানে বলা হচ্ছে যে ঘরের শত্রু বিভীষণ। তো আজকে পীরজাদার বিরুদ্ধে লড়াই করতে আপনি কতটা প্রস্তুত? কাসেম সিদ্দিকীর কথা বলুন। দেখুন, কাসেম সিদ্দিকী আমার মেজো চাচা জানের ছেলে, আমার ভাইজান, এটা আমার পরিচয়। কাসেম সিদ্দিকী ভাইজান তৃণমূলের সাধারণ সম্পাদক। আমি তৃণমূলের অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, আর আপনার যারা আছেন পুলক রায় থেকে শুরু করে, তাদের বিরুদ্ধে যেরকম রাজনৈতিক লড়াই করি, সৌজন্যতার সামনে রেখে কাসেম ভাইজানের সাথেও ঠিক রাজনৈতিক একভাবে লড়াই করব। আপনি ঘরের শত্রু বিভীষণ কেন বলছেন? আচ্ছা, তথাগত রায় আর একটা কি আছে আপনার, সৌগত রায় স্যার, যদি দুই ভাই পলিটিক্স করতে পারে, আলাদা আলাদা দল, তাদের অসুবিধা নয়, তাহলে আমরা যদি ফুরফুরা শরীফে যদি দুজন কেউ আলাদা পলিটিক্স করে অসুবিধা করতে। তবে একটা কথা আমি বলতে পারি, আমার কাসেম সিদ্দিকী ভাইজান দল চয়নের ক্ষেত্রে একটু সংযত হওয়া দরকার ছিল। পলিটিক্সে আসা দরকার, আমি পক্ষে বলি, আসার পক্ষে আমি, কিন্তু দল চয়ন যেটা আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল, যেই দলের হাতে মুসলিম খুন করেছে লেগে আছে, যে দলের হাতে আদিবাসীদেরকে শোষণ হচ্ছে লেগে আছে, যে দলের হাতে দেউচাতে আদিবাসী মুসলমানদেরকে উচ্ছেদ করে ওখানে ব্যবসার ব্যবস্থা করে, যেই দলের হাতে আনিসের রক্ত আছে, যে দলের হাতে শিকারি মুরার রক্ত আছে, যেই দলের হাতে বিদ্যুৎ মণ্ডলের রক্ত লেগে আছে, যে দলের হাতে বা পশ্চিমবাংলা ক্রমশ পিছিয়ে যাচ্ছে, শোষিত হচ্ছে বঞ্চিত সমাজের মানুষ, আরো বেশি বঞ্চনার শিকার হচ্ছে, সেই দলে নাম লেখাটাই উচিত ছিল। আপনি আপনার দলের প্রতিষ্ঠা দিবসের সময় আপনি উপস্থিত থাকতে পারেননি, কারণ আপনার কাছে সেই অর্ডার ছিল না, কিন্তু আপনি আপনার মোবাইল বার্তা দিয়ে বলেছিলেন যে 26-এর আগে একটা ব্রিগেড সভা করবেন। দেখতে পেলাম না। 26-এর লাস্ট, আমি 21শে জানুয়ারি 2025 আমি বলেছি আনেওয়ালা দিনে আমরা ব্রিগেড সমাবেশ করছি, এখনো সময় পার হয়নি, দেখতে থাকো। এই যে এক্ষুনি বলছিলেন আপনি যে পিছিয়ে পড়া মানুষ, মাইনরিটি কিংবা আরও অন্যান্য পিছিয়ে পড়া মানুষ, যে ওবিসি, দেখা যাচ্ছে যে ওবিসিতে যাদের নাম বাদ গেছে বেশিরভাগই এই মাইনরিটি, তো এর সমাধান কিভাবে হবে? দেখুন, আমি একটা কথা বলি, পশ্চিমবাংলার বিধানসভাতে মাননীয় আসলেন, এসে একটা ছোট কথা আর কিছু নোট দিয়ে চলে গেলেন, বললেন, সেখানে যেটা বুঝতে পারলাম যে নাকি মুসলমানদের খুব উপকার করবে, হ্যান করবে, ত্যান করবে। তারপরে মুসলমানদের একটা সেগমেন্ট যারা এলিট ক্লাসের মুসলমান বলে দাবি করে, মানে অ্যাকচুয়াল তৃণমূল কংগ্রেসের থেকে কিছু
নিয়ে করে নেবো নিজের জন্য, কমিউনিটির জন্য নয়, নিজের জন্য করে নেবো বলে একটা গ্রুপ তৈরি করে তারা খুব মমতা ব্যানার্জির বিশাল কাজ করেছেন। তারপরে পরে দেখি শুভেন্দু অধিকারী মহাশয় লিডার অফ অপোজিশন খুব বলতে লাগলো মুসলমানদের এই করে দিচ্ছে, দিদি মুসলমানদের সব দিয়ে দিচ্ছে, তোষণ করছে। যখন শুভেন্দুবাবু চিৎকার চেঁচামেচি করতে লাগলো, আমার সন্দেহ হলো যে এর মধ্যে ডাল মে কুছ কালা হয়, তৃণমূল কংগ্রেস মুসলমানদের ভালো করে দেবে। কারণ আমি 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 তো 42 দিন জেল কাস্টাডি পুলিশ কাস্টাডিতে থেকে দেখেছি কিভাবে মুসলমানরা, নিরীহ মুসলমানরা জেলে আছে, কিভাবে আছে, মিথ্যা মামলা কিভাবে জেলে রেখেছে। আর সারা রাজ্যের অবস্থা দেখছি যে মুসলমানদের তৃণমূল ভালো করে দেবে, আমি মানে হলো। তারপরে দেখলাম যে সুচতুরতার সাথে মুসলিম সমাজকে, আপনি তো তৃণমূল সরকারের এত বিরোধিতা করেন, কিন্তু তৃণমূল সরকারই তো একমাত্র সরকার যে কিনা সংখ্যালঘু দরদি। আপনি আমাকে একটা প্রজেক্টের কথা বলুন, একটা প্রকল্পের কথা বলুন যেটা শুধুমাত্র সংখ্যালঘুদের জন্যই করেছে, যার কারণে সংখ্যালঘু দরদি বলে আপনি প্রমাণ করছেন। আমি সংখ্যালঘু দরদির কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘুদেরকে শোষণ করছে এই তৃণমূল সরকার। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, দেশ স্বাধীনের পর থেকে পশ্চিমবাংলায় একাধিক সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সংখ্যালঘু মুসলমানরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, সব থেকে বেশি আতঙ্কিত, সব থেকে বেশি সামাজিকভাবেও, ধর্মীয়ভাবে, সামাজিকভাবে সব থেকে বেশি খারাপ জায়গায়। শিক্ষা স্বাস্থ্য তো তলানিতে দিনের পর দিন যাচ্ছে, কোনো সরকারের সাথে হাত ধরে টেনে তোলেনি, বরঞ্চ আর পিছনে পাঠাচ্ছে। সামাজিকভাবে, ধর্মীয়ভাবে আজকে সব থেকে পেছনে এই সরকারের আমলে। একটা প্রকল্পের কথা বলতে পারবেন যে এই প্রকল্পটা দিয়ে সংখ্যালঘু দরদি বলছেন? বলতে পারেন? আমি খুঁজে পাইনি, থাকলে আপনাকে উদাহরণ দিতে পারেন। বিগত 15 বছর ধরে সংখ্যালঘুরা কিছুই পায়নি। কি পেয়েছে? শিক্ষাতে, স্বাস্থ্যে, কর্মসংস্থানে, সরকারি চাকরিতে। সরকার যখন এসেছিল পশ্চিমবাংলায় 2011-তে, তখন মুসলমানদের সরকারি চাকরিতে, সংখ্যালঘু মুসলমানদের সরকারি চাকরিতে প্রায় 4% উপস্থিতি ছিল। আজকে দেখুন বিলো 1%, খুঁজে পাওয়া যাবে না। তাহলে এটা একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানটা খুব দরকার। শিক্ষাতে দেখুন, আপনি বলুন আলিয়া ইউনিভার্সিটি ছাড়া, সে আমাদের তৈরি হয়েছে কোন একটা নতুন ইউনিভার্সিটি কোথায় কোথায় তৈরি হয়েছে? মুর্শিদাবাদে KN কলেজকে করেছে, কিন্তু KN কলেজ একটা ঐতিহ্য আছে। ক্যালকাটা ইউনিভার্সিটি যেই সময় সেই সময়কার ঐতিহ্যশালী একটা কলেজ, ওই কলেজের ঐতিহ্যটাকে ধ্বংস করলো, আর একটা কলেজকে ইউনিভার্সিটি করলো। কলেজ আর ইউনিভার্সিটির মধ্যে কিন্তু অনেক তফাৎ। প্রায় 200-250 কলেজ নিয়ে একটা ইউনিভার্সিটি হয়, আর একটা কলেজে ইউনিভার্সিটি করে দিল। KN কলেজ এখন নিজে জানে না আমি কার আন্ডারে, আর মুর্শিদাবাদ ইউনিভার্সিটি জানে না তার আন্ডারে কতগুলো কলেজ। এই নাটক চলছে। তো মুর্শিদাবাদের মতো যেখানে প্রায় 80 থেকে 85 লক্ষ মানুষ বসবাস করে, সংখ্যালঘু অধ্যুষিত জেলা একটা, সেখানে একটা ফুল প্লেজের ইউনিভার্সিটি নাই কেন? এই প্রশ্নগুলো অনেক আছে বলার, সময় স্বল্প। আমি একটা কথা বলতে পারি, 15 বছরে বঞ্চনার শিকার হয়েছে সংখ্যালঘু মুসলমানরা। খুন হয়েছে, খুন করিয়েছে, জেলে গিয়েছে, ধর্ষিত হয়েছে, অপমানিত হয়েছে। মুসলিম স্কলাররা বিভিন্ন পর্যায়ে তৃণমূলের গুন্ডাদের দ্বারা, ইমাম থেকে শুরু করে স্কলার পর্যন্ত আক্রান্ত হচ্ছে এই তৃণমূলের আমলে, যেগুলো বিগত সরকারের আমলে হয়নি। উল্টে বিজেপি যেটা করার সাহস দেখালো না, তৃণমূল সেটা বাড়িতে বাড়িতে, যেটা মুসলিম ধর্মের কাছে সম্পূর্ণভাবে ওটা গ্রহণ করা অবৈধ, সেই কাজও করে দেখিয়ে দিয়েছে। আমি এর প্রতিবাদ এই জন্যই করছি, যদি কালকে মমতা ব্যানার্জি বলে গরুর মাংস এই রেশনের মাধ্যমে বাড়িতে বাড়িতে পাঠাবো বকরাইদের, তারও কিন্তু আমি বিরোধিতা করবো। ঠিক জগন্নাথ মন্দিরের প্রসাদকে নিয়ে যেভাবে নোংরামি করছে, বা রাজনৈতিক প্রসাদ, এটা ধর্মীয় প্রসাদ নয়, এর আমি বিরোধী করব। খুব ভালোভাবে সরকার চালাচ্ছে, সেই জন্য আপনি কাকে পছন্দ করবেন, তৃণমূল সরকার না বিজেপি সরকার? বিজেপি তৃণমূল তো একে অপরের পরিপূরক, এরা কোনোদিন ভালোভাবে চালাতে পারবে না। এরা পুঁজিপতিদের কাছ থাকবে, কর্পোরেটদের স্বার্থে এরা চলছে। এরা কোনোভাবেই গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ, চেয়ে হিন্দু মুসলমান জবি হোক, এদেরকে কথা ভাববে না। এরা শিল্পপতিদের কথা উঠবে বসবে। আমরা দেখলাম যে এই যে রাজ্জাক খাঁ সম্প্রতি তিনি মার্ডার হচ্ছেন, সেই কথা নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে এটা ISF এর কাজ না। মানে শ্রমিক ভট্টাচার্য আপনার পক্ষেই কথা বললেন। আবার আমরা বিগত দিনেও দেখেছি যে শুভেন্দু অধিকারীও আপনার পক্ষে কথা বলেছেন। আপনার প্রিয় কে, শ্রমিক ভট্টাচার্য না শুভেন্দু? না, এর মধ্যে কেউ আমার প্রিয় নয়। রাজনৈতিক আমার চরম প্রতিদ্বন্দ্বী এরা, এদের আর চরম প্রতিদ্বন্দ্বী থাকবে। তবে একটা কথা বলছি, শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী আমাকে গুড সার্টিফিকেট দিলে আমি গুড, মানে ভালো, আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিলে ভালো, আর নালে ভালো নয়, ওতে আমি চিন্তিত নয়। আমার সার্টিফিকেট তার কাছে প্রয়োজন নয়। পরবর্তী বিরোধী দলনেতা হিসাবে পশ্চিমবঙ্গে আপনি কাকে দেখতে চান, মোহাম্মদ সেলিম নাকি শুভেন্দু অধিকারী? বিরোধী দলনেতা হিসাবে আমি তো শাসকের দিকে দেখছি, বিরোধী নিয়ে ভাববো কেন?
আর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান, মমতা ব্যানার্জি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারকে দেখতে চান? আমি চাই। আমার ব্যক্তিগত মতামত, যে পার্টির মতামত নয়, এটা সম্পূর্ণ আমার মতামত। প্রাক্তন মেয়র, রাজ্যসভার সদস্য, হাইকোর্ট সুপ্রিম কোর্ট দাপিয়ে বেড়াচ্ছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারকে আমি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। আমি আশা করব ওনার মতো ব্যক্তি যদি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, এই নোংরামি মঞ্চ সে যেই দলেরই করুক না কেন, উনি ছাল ছাড়িয়ে ফেলবে। আমি ওনার সাথে যতটুকু মিশেছি, যতটুকু কথা বলেছি, ওনার মধ্যে আমি কোনোদিন এইটা দেখিনি যে আমরা ওরা মনোভাব। চরম উনি সেকুলার মানুষ। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমার দর্শক বন্ধুদের জ্ঞাতার্থেও বলে রাখি, উনি কিন্তু জীবনে গরুর মাংস খায়নি। একদিনই উনি খেয়েছিলেন ধর্মতলায় দাঁড়িয়ে, তাও এই জন্যই যে গরুর মাংস কেউ খাচ্ছে বলে, গরুর গোশ খাচ্ছে বলে তাকে পিটিয়ে মারতে হবে, এই জন্য কিন্তু উনি দাঁড়িয়ে যারা পিটিয়ে মারছে সেই ধর্মান্ধদের বিরুদ্ধে। এবং ওনার সাথে আমি কথা বলেছি, সত্যি আমি এই জন্যই ইন্সপায়ার, বলছে কোনোদিন যদি শুয়োরের মাংস খাওয়ার জন্য কারো বিরুদ্ধে আক্রমণ হয়, দেখবে আমাকে ধর্মতলায় দাঁড়িয়ে আমি শুয়োরের মাংস খেয়ে দেখাবো। জীবনে কিন্তু উনি গরুর মাংসতে মুখ দেননি। উনি ব্রাহ্মণ পরিবারের একজন সন্তান, কিন্তু আপাদমস্তক একজন সেকুলার মানুষ। ওই ধরনের মানুষকে ওই শুধু হিজাব পরে দিল, মাথায় টুপি দিয়ে দিল, এতে এতে কোনো সম্প্রদায়ের হয় না, অগ্রগতি হয় না। প্রকৃত অর্থ সম্প্রদায়ের আর্থসামাজিকভাবে কিভাবে অগ্রগতি হয় সেটা চিহ্নিত করতে হবে। গণতন্ত্র রক্ষার জন্য বিরোধী দলের একটা বড় ভূমিকা আছে। বিরোধী দলনেতা হিসাবে আপনি কাকে আগে রাখবেন, রাহুল গান্ধী নাকি শুভেন্দু অধিকারী? দেখুন, সত্যি কথা বলছি, আমাকে দুটো প্রশ্ন আমি উত্তর দিতে পারছি না। এই জন্যই মহব্বত কা দোকান ভোটের আগে অনেক খুলেছিলেন, ভোটের পরে সারা ভারতবর্ষে যেভাবে মুসলিম নিধান চলছে, মহব্বত কা দোকানে মুসলমানদের জায়গা নেয়, খরিদ্দার হিসাবেও জায়গা নেয়। দোকানের মালিকানা তো দূরের কথা, অসম থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় এই কথা শুনে আমার কংগ্রেসের বন্ধুরা রে রে করে উঠবে আমার উপরে। কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বাংলায় কথা বলার জন্য সংখ্যালঘু মুসলমান থেকে শুরু করে বাঙালিদের উপরে দমন পীড়ন নেমে আসছে। আমি তো আশা করব লিডার অফ অপোজিশন পার্লামেন্টের যিনি, তার এটা নিয়ে সোচ্চার হওয়া আমি খুঁজে পাইনি। তাই নয়, আমি আপনাদের বলি, আমাদের বাড়ি নিয়ে তিলোত্তমাকে যখন খুন করে ধর্ষণ করানো হলো, সারা পশ্চিমবাংলা, ভারতবর্ষ ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেল, তখন সেন্ট্রালের লিডার অফ অপোজিশন সে অর্থে কিন্তু তার কাছ থেকে আমরা যে আশা করেছিলাম, উনি এখানে পৌঁছে যাবেন, যেভাবে মহব্বতের দোকান খুলে বিভিন্ন সময় পৌঁছে যেতেন, কিন্তু সেটাও পায়নি। এই ধরনের অনেক বললে অনেক লিস্ট বেড়ে যাবে। কংগ্রেসের বন্ধুরা আমাকে বলবে, দেখো বিজেপির কাছ থেকে ভাই কি তুমি নিয়েছো, সমস্যা অনেক। কিন্তু একটা কথা বলছি, আপনি যে দুটো বললেন, দুটো আমার তুলনামূলক দুজনের মধ্যে যদি বলেন, আমি অবশ্যই রাহুল গান্ধীকে এগিয়ে রাখবো। তিনি অন্তত সংখ্যালঘুদের পাশে না দাঁড়ালেও সেই অর্থে এখন দেখতে পাচ্ছি না, ভোটের আগে যেভাবে ছিল, অন্তত সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলেনি। আর শুভেন্দু বাবু সংখ্যালঘুদের পাশে প্রথম দিকে একটু দাঁড়ালেও আমি তখন ওনার কাছ থেকে বিশাল হোপ পেয়েছিলাম যে এবার অনেকদিন পরে পশ্চিমবাংলায় একটা এই ধরনের অপোজিশন লিডার পাচ্ছে যে সবার কাছে ছুটছে। সে বকটিয়ে ছুটে গিয়েছিল, আনিসের হয়ে কথা বলেছিল, যেভাবে সব ধর্মের মানুষকে পাশে একজন লিডার অফ অপোজিশন, মানে রাজ্যের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে এই ওনার মুখ দিয়ে প্রতিবাদ হবে, যেটা ভেবেছিলাম। ওই জন্য বলেছিলাম বেস্ট লিডার অফ অপোজিশন। কিন্তু আজকের ডেটে বলছি আমার ধারণাটা ভুল ছিল। পরিযায়ী শ্রমিকদের নিয়ে যেটা বললেন আর কি, আজকে তো একটা খুব বড় সমস্যা এই সংখ্যালঘুদের, তারাই পরিযায়ী শ্রমিকদের মধ্যে একটি বড় 80% পরিযায়ী শ্রমিকদের মধ্যে 80% সংখ্যালঘু সমাজের এই মুসলিমরা। তো আজকে তারা যেভাবে মার খাচ্ছে এবং ভীত সন্ত্রস্ত হয়ে আছে, এর সমাধান কোন পথে? রাজ্য সরকার তো সম্পূর্ণরূপে দায়ী। রাজ্য সরকার চাইলে এই সমস্যার সমাধান হতে পারে। দুটো ওয়ে আছে। এক হচ্ছে তথ্য দিয়ে, আমি বলছি, রাজ্য সরকার বলছে এই মুহূর্তে আমাদের রাজ্য থেকে 21 থেকে 22 লাখ মানুষ ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে, কিন্তু ওটা আমি বলবো 50 লাখের কাছাকাছি। অনেকে করতে পারেনি, আপনার কি বলে রেজিস্ট্রেশন করেন, কিন্তু রেজিস্ট্রেশন করা দরকার। আমার বক্তব্য যারা শুনছেন, আমি অনুরোধ করবো, আমাদের রাজ্য সরকারের একটা পোর্টাল আছে পরিযায়ী শ্রমিকদের জন্য। সেই পোর্টালটা নওশাদ সিদ্দিকী বিধানসভায় চিৎকার করেছিল বলে খুলতে বাধ্য হয়েছে। আপনারা যারা পরিযায়ী শ্রমিক আছেন, পোর্টালে রেজিস্ট্রেশন করবে। এবং কেন্দ্র সরকারের আরেকটা পোর্টাল আছে, ই শ্রম সম্ভবত নাম, ওতেও আপনারা রেজিস্ট্রেশন করবেন। তো কিছু বেনিফিট পাওয়া যায়, যখন কাজে যায়, আক্রান্ত হলে কেউ মারা গেলেও কিছু ক্ষতিপূরণ পাওয়া যায়। যাক, প্রসঙ্গে ফিরে আসি। তো প্রায় 50 লাখ, আমি আনঅফিসিয়ালি 50 লাখ আছে, আর 50 লাখ আছে আমাদের এই মুহূর্তে। একটা স্টেটে যদি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, উড়িষ্যাতে আমাদের পশ্চিমবাংলার বাঙালি 30,000 কাজ করছে, হিন্দু মুসলিম নির্বিশেষে উড়িষ্যাতে মার খাচ্ছে। এ আমাদের হুগলি চুচুড়ার সম্ভবত কি দাস তার টাইটেল, তাকে মেরে মারধর করে তাকে তাড়িয়েছে কে, বাংলায় কথা বলার জন্য। তা 30,000 বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, তুলে নিয়ে চলে যাচ্ছে, খাওয়া দাওয়া অনেক সমস্যা, তাদেরকে মানে এক প্রকার জেলের মধ্যে রেখে দিচ্ছে। পুশব্যাকও করছে। হ্যাঁ, পুশব্যাক অনেক জায়গায় করছে। সমাধান কি?
30,000কে যদি উড়িষ্যা সরকার না সহ্য করতে পারে, উড়িষ্যার মানুষ যদি ওদেরকে আপন না করে দিতে পারে, আমি কেন 3 লাখকে নিয়ে বলবো? আমি যদি সরকারে থাকতাম আমি এই ধরনের বার্তা দিতাম উড়িষ্যা সরকারকে, যে উড়িয়া 3 লাখ উড়িয়া পশ্চিমবাংলায় কাজ করছে, তাদেরকে বাংলার মানুষ, আমরা বাঙালিরা ভাই বলে বুকে আগলে রেখেছি। আমাদের পুলিশ, ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। তাহলে আমরা যদি 3 লাখকে আমরা ভাই বলতে পারি, আপনি আমার 30,000কে ভাই বলতে পারবেন না? 30,000 ফিরিয়ে নিয়ে আসো, 3 লাখ পুশ ব্যাক করুক, সমাধান। ওভারনাইট বন্ধ হয়ে যাবে অত্যাচার। বিহারে 1 লক্ষ মানুষ আমাদের পশ্চিমবাংলা থেকে কাজ করে খুব বেশি হলে, আর বিহারে অন্তত 10 থেকে 20 লক্ষ মানুষ আমাদের পশ্চিমবাংলায় কাজ করে। বিহারে অত্যাচার হচ্ছে, বন্ধ হবে। 1 লক্ষকে নিয়ে চলে আসবো, 10 লক্ষকে পাঠিয়ে দেবো। এটাও গেল। সংবিধানের 131 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে যে রাজ্য কেন্দ্র সংঘাত হলে তুমি সমাধানের জন্য সুপ্রিম কোর্ট যাও। সংবিধানের 15 নম্বর আর্টিকেলে বলা, 14 নম্বর রাইট টু ইকুয়ালিটির কথা বলা হচ্ছে, সবাই সমান, আমরা ভারতীয়। আর জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, সাথে সাথে জন্মস্থানকে নিয়ে কারোর সাথে বৈষম্য করা যাবে না, সংবিধানের 15 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে। রেস্ট্রিক্টেড এরিয়া ছাড়া, সংরক্ষিত এরিয়া ছাড়া ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ যে কোনো প্রান্তে গিয়ে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, সংবিধান স্বীকৃত। যখন আমার সংবিধানের উপরে আঘাত আসছে, পশ্চিমবাংলা সরকার এখানে বসে আঙুল চুষলে হবে? 131 আর্টিকেল 131কে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক, চিফ জাস্টিসের নজরে আসবে, চিফ জাস্টিস ওই স্টেটগুলোকে, চিফ সেক্রেটারি বা এদেরকে বলবে, ডাইরেকশন দেবে, সব বন্ধ হয়ে যাবে। কিন্তু মার খাচ্ছে কে? দলিত তো জন্ম হয়েছে মার খাওয়ার জন্য। মার খাচ্ছে কে? মুসলমান জন্ম হয়েছে তো মার খাওয়ার জন্য। মার খাচ্ছে কে? আদিবাসী, পিছিয়ে বর্গের হিন্দু, পিছিয়ে বর্গের মানুষ জন্ম হয়েছে তো মার খাওয়ার জন্য। নাহলে উত্তরপ্রদেশে বিয়ে বাড়িতে কি হয়েছে, পিছিয়ে বর্গের দলিত শ্রেণীর মানুষ লজ ভাড়া করে বিয়ে করেছে, বলছে তেরা এতনা হিম্মত হ্যাঁ ঘোড়ায় চড়ে বিয়ে করতে গিয়ে তোর এত সাহস, তুই ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবি? তুই লজ ভাড়া করে বিয়ে করবি? পিটিয়েছে, বর বউ ছাড়েনি সাউথ ইন্ডিয়াতে। পিছড়ে বর্গের হওয়ার জন্য শ্মশানে দাহ করতে দেয়নি। মুসলমানদের কথা দূরে সরিয়ে রাখছে, আমি হিন্দুদের কথা বলছি, মানে পিছড়ে বর্গের মানুষ দাহ করতে দেয়নি, মেরেছে, লাশ রাস্তা থেকে পালাতে হয়েছে, এত ইট ছুঁড়েছে ওরা। এই ধরনের অনেক ঘটনা। এক্সইউভি গাড়ি কিনেছো, তুমি পিছড়ে বর্গের হয়েছো, তোমার এত সাহস। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য কি আছে? সংবিধান। কিন্তু এটা আমার রাজ্য সরকার অ্যাপ্লাই করছে না কেন? ওই মার খাচ্ছে কে? মুসলমান, দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গেতে আমাদের জন্ম হয়েছে তো মার খাওয়ার জন্য। নওশাদের উপরে 18 খানা কেস কেন? নওশাদ একটা মুসলমান ছেলে, এত কথা বলবে? ওটা তো সাহস ওর। আমার বাপ দাদা কারো গুলামতি করেনি, কিন্তু ম্যাক্সিমাম দেখুন পা চেটে বেরিয়েছে। তো ওদের কাজ তো পা চেটে বেড়ানো, ওর পায়ের নিচে বসে থাকা, ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো যাবে, মারটার খেয়ে ফিরবে, এরকম হবে। নওশাদ সিদ্দিকী এত সাহস হয়ে গেল, 18 খানা কেস, যদি নয় করে দিয়ে মেরে দিতে পারে। আমি কোন ক্যামেরা বলছি? দেখলাম এই মুসলিম প্রীতি দেখাতে গিয়ে একজন ইমাম সাহেব তিনি বললেন যে তৃণমূল মুসলমানদের ছেঁড়া চটি বলেও মনে করে, আর আপনি এক জায়গাতে মন্তব্য করেছেন যে তৃণমূল মুসলমানদের কুকুরের বাচ্চার থেকেও খারাপ মনে করে। আমি বলি, যে ইমাম সাহেবের কথা বলছেন সেই ইমাম সাহেব নিজেকে ছেঁড়া চটি মনে করে বলি তাকে তৃণমূল ছেঁড়া চটির দাম দেয়। ওনাকে একজন রাজা হিসাবে মনে করা দরকার ছিল। মুসলিম সমাজ কিং মেকার, আর আজকে মুসলিম সমাজ কোথায়? ওই ছেঁড়া চটি, ওই রকম কিছু নেতাদের জন্য ছেঁড়া চটিতে পরিণত হয়েছে। আমি কুকুরের সন্তানদের থেকেও খারাপ অবস্থা বলেছি, কারণ হচ্ছে মমতা দিদি মুসলমানদের খুব ভালোবাসে, তৃণমূল কংগ্রেস মুসলমানদের খুব ভালোবাসে কেমন? হাওয়ার মতো। হাওয়া লাগছে, হাওয়া লাগবে আপনাকে, কিন্তু হাওয়াকে না ধরতে পারবেন, শুধু ফিল করবেন। তো ভালোবাসে, এটা ফিল হচ্ছে, লাভ ইউ করছে, ফিল হচ্ছে, কিন্তু কতটা ভালোবাসে বাস্তবে রূপ দেখতে পাচ্ছি না। পশ্চিমবাংলায় বলেছিল 10,000 মাদ্রাসা দেবে, 10,000 মাদ্রাসা দিয়ে তো দূরের কথা, যেটা MS কে কিছু আছে, SS কে কিছু আছে, কিছু আনএডেড মাদ্রাসা কিছু তো দিয়েছে। কি দিয়েছে? আমার প্রতিষ্ঠান, আমার জায়গা, আমার জায়গা, আমি বিল্ডিং করলাম, সরকার বললো আমি একে রেকগনাইজ করছি, বলে নেওয়ার পর রেকগনাইজ করছে না, আনরেকগনাইজ হয়ে আছে, তাহলে আধা খেচড়ে হয়ে আছে। 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, পশ্চিমবাংলায় যে আনএডেড মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসার বাচ্চারা যারা পড়াশোনা করে, ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে তাদের বক্তব্য টিচারদের যে কম্পিউটার ইকুইপমেন্ট দরকার, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে মাদ্রাসা ছেলেমেয়েদেরকেও শিক্ষিত করব। এটা সারা পৃথিবীর আজকে আধুনিকরণ হচ্ছে। মাদ্রাসার ছেলেরা আধুনিকরণ পড়াশোনা কোথায়? অত্যাধুনিক যে ক্লাসরুম, স্মার্ট ক্লাসরুমের হওয়া দরকার, সেটাও দিচ্ছে না। আপনার
জিওগ্রাফির যে ক্ষেত্রে বা সায়েন্সের ল্যাব ক্ষেত্রে যেগুলো যা দরকার মানে আধুনিক শিক্ষার যে ইকুইপমেন্ট গুলো দরকার সেগুলো বারবার চাইছে, পাচ্ছে না। শুধু তাই না, আপনি অবাক হবেন যে বাচ্চারা আনএডেড মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল পায় না, ওরা দর বেদার হচ্ছে। কলকাতায় এই আপনার কলেজ স্ট্রিটের আশপাশেই 2-3 দিন ধরে অবস্থান বিক্ষোভ ওরা করলো টিচাররা, যে বেশ কিছু ডিমান্ডের মধ্যে একটা ডিমান্ড ছিল যে বাচ্চাগুলোর মিড ডে মিল চালু করা হোক। কিন্তু দুর্ভাগ্য মুসলমানদের ওই ছেঁড়া জুটি, নিজেকে ছেঁড়া জুতো মনে করে, ওই জন্য কথাটা গায়ে মেখে নিয়েছেন উনি। আমি তো ছেঁড়া জুতো মনে করি না, আমি রাজা মনে করি। ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক রাজা, সে দলিত, আদিবাসী, খ্রিস্টবর্ণ, উচ্চবর্ণ, পিছিয়ে বর্গের যে কেউ মুসলমান, আমি মনে করি প্রত্যেকটা ভারতবর্ষে এই রাজা, প্রত্যেকজন রাজা এই রাজার দেশে। উনি ছেঁড়াছুটি নিজেকে মনে করে, ওই জন্য ছেঁড়াছুটির মতো যোগ্যতা পাচ্ছে, আমি কিন্তু নিজেকে মনে করি না। তো যখন বাচ্চারা ডিমান্ড করলো সেটা পেলো না, মিড ডে মিল পাচ্ছে না। কিন্তু আমরা কি দেখছি, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের একটা নোটিফিকেশন, যে নোটিফিকেশনে বলা হচ্ছে অনেক কিছু গল্প আছে, সেখানে একটা গল্প হচ্ছে, একটা কথা লেখা আছে যে আপনি স্কুলে যে সমস্ত স্কুলগুলোতে মিড ডে মিল দেওয়া হয় তার সারাউন্ডিং বা তার আশেপাশে যে সমস্ত কুকুরের সন্তানগুলো আছে, কুকুরের সন্তান বোঝানোর জন্য বলছি, কুকুর আছে, পথ কুকুর যেগুলো আছে, তাদেরকে একবেলা ফিড করাতে হবে, খাওয়াতে হবে। কিন্তু এইটাই আমার প্রশ্ন, যে মুসলমানের সন্তানগুলো দীর্ঘদিন ধরে ওই 237টি মতো মাদ্রাসার মিড ডে মিলের জন্য খাবার চাইছে, সেটা পাচ্ছে না, কিন্তু কুকুরের সন্তানকে খাবার দেওয়ার জন্য সরকার এগিয়ে যাচ্ছে। তাহলে এটা বোঝা যাচ্ছে এখান থেকে, তাহলে পশ্চিমবাংলার কুকুরের সন্তানদের থেকেও মুসলমানের সন্তানের খারাপ অবস্থা। ওই চটি চাটানা কি বললেন, চটি ছিঁড়া, তার কথার সাথে এটা সহমত না হতে পারে। জিআইয়ের পর্দায় আপনারা এতক্ষণ দেখছিলেন ফেস টু ফেস এই অনুষ্ঠান। আজ ফেস টু ফেস এই অনুষ্ঠানে আমরা মুখোমুখি হয়েছিলাম আইএসএফ তথা সংযুক্ত মোর্চার বিধায়ক মোহাম্মদ নওসাদ সিদ্দিকী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।